আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইউক্রেন, রাশিয়া, ইউরোপ, আমেরিকা, ন্যাটো এক মহাযুদ্ধের দামামা বাজাচ্ছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। 1,00,000 রকেট নিয়ে নতুন উদ্যমে ময়দানে হিজবুল্লাহ। বিশাল ভুল করলে এবার দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু মরণ কামড় দিয়ে ইসরায়েলের মাজা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে ছেড়ে দেবে এবার হিজবুল্লাহ বাহিনী। এরপর জানিয়ে দিব হামাস তাণ্ডবে সব ছাই, ইসরায়েলি সেনারা হাওয়া, ইরাক থেকেও দুর্ধর্ষ হামলা। আরো জানিয়ে দিব আলেপ্পোর কসাইকে কেন সিরিয়ায় পাঠালো ইরান, সিরিয়ায় বিদ্রোহীদের রুখে দিতে পাশে দাঁড়ালো এবার শক্তিশালী মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ ইরান। সর্বশেষ জানিয়ে দেব ট্রমায় চলে যাবে শিউল, পরমাণু রাষ্ট্রের জন্ম দিচ্ছে ট্রাম্প, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। তবে কি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে বিশাল বড় ভুল করে ফেললেন নেতানিয়াহু? যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তিকে ইরানকে সময় দিলেও হিজবুল্লাহকে আরো অস্ত্র দিয়ে সহায়তা করতে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোপন সূত্রে পাওয়া তথ্য বলছে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির জন্য অনুশোচনা করতে হবে নেতানিয়াহু প্রশাসনকে। তার মানে কি আরো শক্তিশালী হয়ে ফিরছে হিজবুল্লাহ? যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যুদ্ধের 1 বছরের ক্ষত সরিয়ে নিচ্ছে হিজবুল্লাহ, বাড়াচ্ছে নিজেদের সামরিক শক্তি। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে এবার নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। হিজবুল্লাহর সূত্র থেকে ইরানকে জানানো হয়েছে এই যুদ্ধবিরতি চুক্তি হিজবুল্লাহর জন্য একটি সুযোগ। নিজেদের সমরাস্ত্রের মজুদ শক্তিশালী করতে এই সুযোগ কাজে লাগাবে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। যুদ্ধের সময় হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করে সংগঠনটির ভিত নাড়িয়ে দিয়েছে ইসরায়েল। নাসরুল্লাহ সহ আরো যোদ্ধাদের হত্যা করে হিজবুল্লাহকে কণ্ঠাসা করতে চেয়েছিল নেতানিয়াহু প্রশাসন, কিন্তু ব্যর্থ হয়েছে তেল আবিব। তবে কি ইরান সহযোগিতা করবে হিজবুল্লাহকে? প্রতিবেদনে বলা হয়েছে এই যুদ্ধবিরতি ইরানকে সুযোগ করে দিয়েছে হিজবুল্লাহর অস্ত্রের মজুদ সমৃদ্ধ করার। এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী প্রক্সি গ্রুপকে অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার স্বার্থেই সহযোগিতা করবে তেহরান। আরো বলা হয় বোমা হামলার সময় হিজবুল্লাহ সবচেয়ে বিপদে ছিল। ইয়েমেন আর ইরাকে প্রতিরোধ অক্ষের সহযোগিতা ছিল সর্বোচ্চ। হিজবুল্লাহ যেন টিকে থাকে তাই সংগঠনটি পুনর্গঠনে তহবিলের ব্যবস্থা করছে তেহরান। 27 নভেম্বরের ভোরে কার্যকর হয় হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি। শর্ত অনুযায়ী হিজবুল্লাহকে ইসরায়েলি সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে লিতানি নদীর উত্তর থেকে সরে যেতে হবে। অন্যদিকে শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে আইডিএফ কে। এখন পর্যন্ত হিজবুল্লাহকে পুরোদমে সহযোগিতা করে আসছে ইরান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে রেখেছে এই সশস্ত্র যোদ্ধারা। হিজবুল্লাহর কাছে রয়েছে ইরানের দেওয়া মিসাইল, রকেট। তাছাড়া 1,00,000 রকেটের বহর তৈরিতে সশস্ত্র গোষ্ঠীকে সাহায্য করেছে তেহরান। যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মধ্যে একে নিজেদের বিশাল জয় বলে দাবি করেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। যদিও যুদ্ধবিরতি ঘোষণার একদিন পরেই দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর একটি সংরক্ষণ রক্ষণাগারে হামলা চালায় তারা। এই হামলার পরই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। যুদ্ধবিরতির লঙ্ঘন হলে তীব্র লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের বদমাইশি
এক চুলো কমেনি। 24 ঘন্টায় 36 ফিলিস্তিনিকে হত্যা আর 96 জনকে আহত করেছে ইসরায়েলি সেনারা। গাজার প্রতিরোধ যোদ্ধাদেরও তাই স্বস্তির দেখা মেলেনি। নিজ বুকের রক্ত ঝরিয়েই যেন তাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছে। সেই মিশনের অংশ হিসেবে গাজায় ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণ চালিয়েছে তারা। সাধারণ আক্রমণ নয়, তীব্র আক্রমণ, অতর্কিত আক্রমণ চালিয়ে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মেরকাভা ট্যাঙ্ক জ্বালিয়ে দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। তারা দক্ষিণ ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর যানবাহন উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে। তাদের বিশেষ ব্রিগেড উত্তর গাজায় আক্রমণ চালানোর একটি ভিডিও প্রকাশ করেছে। সশস্ত্র এই গ্রুপটি বলেছে যে সাফতাউ এলাকায় ইসরায়েলি সেনাদের সামরিক যানবাহন অনুপ্রবেশ করলে তারা সেগুলো টার্গেট করে। একই দিনে তারা ইসরায়েল ভূখণ্ডের দিকে রাজুম রকেটও ছুড়েছে। একটি রকেটকে ইসরায়েলি বাহিনী ঠেকাতে পেরেছে বলে দাবি করেছে। শুধু গাজাতেই ইসরায়েলিরা মার খাচ্ছে এমন কিন্তু নয়, ইরাক থেকে প্রতিরোধ যোদ্ধারা আবারও ইসরায়েলকে টার্গেট করেছে। তারা ইসরায়েলে ড্রোন ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তার লোহিত সাগরে বাধা দেওয়ার দাবি তুলেছে। তাদের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী বোট লোহিত সাগরের ওপর দিয়ে উড়ে চলা একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি ড্রোনটি ইসরায়েলের পূর্ব দিক থেকে লঞ্চ করা হয়েছিল। ইসরায়েলের আকাশ সীমায় ঢোকার আগেই ড্রোনটিকে ইন্টারসেপ্ট করা হয়েছে বলে জানিয়েছে তাদের সামরিক বাহিনী। যুদ্ধের বাইরে যেহেতু ইসরায়েল থাকতেই পারছে না, তাই যুদ্ধবাজ দেশটি লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটিকেও যুদ্ধবিরতিতে থাকতে দিচ্ছে না। তাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল। দেশটি বলছে লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা বিতর্কিত সেবা ফার্মে ইসরায়েলের সেনা ঘাটের দিকে আক্রমণ চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেবায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। ইসরায়েল এবং লেবানিজ প্রতিরোধ গোষ্ঠী উভয়ই পরস্পরের বিরুদ্ধে 27 নভেম্বর কার্যকর হওয়া 7 দিনের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে হঠাৎ হামলে পড়া বিদ্রোহীদের জাহান্নাম দেখাতে চলে এসেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বিদ্রোহীদের দমনে সিরিয়া চলে এসেছে আইআরজিসি। সিরিয়াকে সংঘাত সহিংসতার দ্বার প্রান্ত থেকে উদ্ধারে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছেন জাভদ গাফফরি। তার প্রত্যাবর্তনে বিদ্রোহীরা যেন দিনক্ষণ গোনা শুরু করে দিয়েছে। দুঃস্বপ্ন মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে তার ফিরে আসা এই অঞ্চলে বড় ধরনের সংঘাতের পূর্বাভাস দিচ্ছে। জানা গেছে ইরানের আইআরজিসি কুদস ফোর্স এর কমান্ডার জাভেদ গাফফারিকে আবারও সিরিয়াতে মোতায়েন করা হয়েছে। আলেপ্পোর কসাই হিসেবে পরিচিত গাফফারিকে 2021 সালে বহিষ্কার করে আসাদ প্রশাসন। বিভিন্ন প্রতিবেদনের সূত্র ধরে বলা হয় সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর হামলার প্লট সাজিয়েছিলেন তিনি। সিরিয়ায় আসাদ বাহিনী আর সরকার বিরোধী হায়াত তাহরির আল শামের সংঘাতের এমন সময়ে গাফফারিকে মোতায়েন করার ইরান সরকারের সিদ্ধান্ত দেশটির পাশাপাশি পুরো অঞ্চলে সহিংসতা আরো বাড়িয়ে দিবে বলে মনে করেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন সিরিয়ায় গাফফারির অবস্থান মানে সহিংসতা বাড়া। যদি সত্যি তিনি আলেপ্পোতে ফিরে আসেন, বিদ্রোহীদের জন্য দুর্যোগ নিয়ে এসেছেন। পাশাপাশি এই অঞ্চলে আর শান্তি ফেরার সম্ভাবনা নেই। বিভিন্ন সূত্রে জানা গেছে আইআরজিসি সিরিয়াতে বিশেষ অপারেশন পরিচালনা করছে। সিরিয়ার বিদ্রোহীরা আরো একবার গাফফারির নির্মম কৌশলের শিকার হতে যাচ্ছেন। জেনে নেই আলেপ্পোর কসাই হিসেবে পরিচিত কে এই জাভেদ গাফফারি। 6 বছর আগে রুশ সমর্থনে গাফফারি সিরিয়ায় বাশার আল আসাদ বিরোধীদের নির্মমভাবে সরিয়ে দিয়েছিলেন। তিনি প্রথম আইআরজিসি কমান্ডার যিনি সিরিয়ার গৃহযুদ্ধের সময় নিযুক্ত হয়েছিলেন। গাফফারি আলেপ্পোতে আইআরজিসি প্রধান কার্যালয় পরিচালনা করতেন। পরে সিরিয়ায় শীর্ষ একজন কমান্ডার হয়ে ওঠেন। 2023 সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার
বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সিরিয়ার সার্বভৌমত্বে আঘাত আনার অভিযোগ উঠেছিল গাফফারির বিরুদ্ধে। সেই সঙ্গে ছিল মার্কিন বাহিনীর ওপর হামলার অভিযোগ। সে সময় গাফফারিকে সিরিয়া ছাড়তে বাধ্য করা হয়। সিরিয়ার 1 দশকেরও বেশি সময় ধরে চলছে গৃহযুদ্ধ। 1 সপ্তাহ আগে হঠাৎ আসাদ বিরোধী বিদ্রোহীরা আলেপ্পোতে অভিযান শুরু করে। এরপর ধীরে ধীরে সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত ছড়িয়ে পড়ে ইদলিব আর হামায়। যদিও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই ট্রাম্প বলেছেন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেন শান্তি বজায় থাকে সেই চেষ্টা তিনি করবেন। এরপরও যুক্তরাষ্ট্রের সব মিত্র দেশের মধ্যে এবার দক্ষিণ কোরিয়ার চিন্তাটা একটু বেশি, কারণ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের সখ্যতা। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে ক্ষমতা নেওয়ার আগেই কোরীয় উপদ্বীপের অস্থিতিশীলতা কমাতে ট্রাম্পের দলের সদস্যরা উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা চালাচ্ছে। সংবাদ মাধ্যম ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন দিচ্ছে আরো চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় 2017 থেকে 2021 সালের মধ্য কিমের সঙ্গে 3টি বৈঠক হয় ট্রাম্পের।